অরিশ ইংলিশ এডুকেশনের আরো একটি আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব আমার উচ্চ মাধ্যমিক 2025 সাজেশনের পার্ট 2, অর্থাৎ যেখানে আমি আলোচনা করব প্রোজ এবং দ্য প্রপোজাল থেকে সম্ভাব্য প্রশ্নাবলী। প্রোজ থেকে তোমরা জানো যে দুটো ব্রড কোশ্চেনের উত্তর করতে হয় এবং দ্য প্রপোজাল থেকে একটা ব্রড কোশ্চেন অর্থাৎ 6 মার্কসের কোশ্চেনের উত্তর করতে হয়। সেগুলো কি কি হতে পারে আমি এখন সেগুলো সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এবং একটা বিষয়, এই যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে আলোচনাটা শুরু করছি। আমি প্রথমে প্রোজ অংশের সম্ভাব্য প্রশ্নাবলী, অর্থাৎ যেমন 4টে গল্প আছে সেরকম গল্প ধরে ধরে প্রত্যেকটা গল্প থেকে সম্ভাব্য প্রশ্নাবলীগুলো এখন আলোচনা করে দিচ্ছি। দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা গল্পটা থেকে লাইন তোলা প্রশ্নই সবচেয়ে বেশি আসে, এতদিন পর্যন্ত এসছে। ফলে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইনগুলো এখন দেখে নাও এবং সেখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো দেখে নাও। প্রথম লাইন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, পেজ 45 এ তোমরা এটা পাবে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে এই কথাটা কাকে বলেছিলেন। হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, যাকে বলা হয়েছিল এই কথাটা তিনি কি উত্তর দিয়ে রিয়াকশন কেমন দিয়েছেন, তার রিয়াকশন কেমন ছিল। হাউ ডিড দ্য স্পিকার মেন্ট হিজ অর হার কমেন্ট, কিভাবে স্পিকার তার কথাটাকে মেন্ট করেছিল, সংশোধন করেছিলেন। এছাড়া দ্বিতীয় প্রশ্ন, এটা একটা ডাইরেক্ট প্রশ্ন, হোয়ার ইজ দ্য আইরনি ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিটের থেকে আইজ হ্যাবিট কবিতা গল্পটার মধ্যে আইরনি অর্থাৎ কোথায় আইরনি কিভাবে আছে সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্ন, এটা লাইন তোলা প্রশ্ন, আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল। পেজ 44 এই লাইনটা তোমরা পাবে। হু ইজ দ্য স্পিকার, কে এই বক্তা। হু মাইট থিঙ্ক হিম এ রোম্যান্টিক ফুল, কে তাকে রোম্যান্টিক ফুল চিন্তা করবে। হোয়াই ডিড দ্য স্পিকার ফিল দ্যাট দ্য লিসনার মাইট থিঙ্ক হিম এ রোম্যান্টিক ফুল, কেন স্পিকার বক্তা কেন ভাবছেন যে শ্রোতা তাকে একজন কল্পনাবিলাসী বোকা অর্থাৎ রোম্যান্টিক ফুল ভাববে। এইটা একটা গুরুত্বপূর্ণ লাইন। এছাড়া চতুর্থ প্রশ্ন, সেটাও লাইন তোলা, দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, এটা পেজ 45 এ তোমরা পাবে। হু এক্সপিরিয়েন্স সো, কার এরকম অনুভূতি হয়েছিল যে হাসলে আমি যেন আরো সমস্যায় পড়বো এবং একা বোধ করবো। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট সাজেস্ট অ্যাবাউট দ্য পারসনস ক্যারেক্টার, অর্থাৎ এখানে বক্তার ক্যারেক্টার অর্থাৎ যে ওই যে অন্ধ ব্যক্তির চরিত্র ক্যারেক্টার ডেসক্রিপশন থাকতে পারে। পঞ্চম প্রশ্ন, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আমার এটা থাকবে এখানে উইটাকে মি হবে, এটা একটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। এটা পেজ 45 এ তোমরা পাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্পর্কে কথাটা বলেছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, এক্ষেত্রে সংক্ষিপ্ত এনকাউন্টার মিল দেখা বলতে কোন অংশটা বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন স্পিকার এই কথা ভাবছেন, যে সে তো ভুলে যাবে কিন্তু আমার সারা জীবন মনে থাকবে। ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, এটা 6 নম্বর প্রশ্ন, পেজ 46 এ, এটা একেবারে লাস্ট অংশ, শেষ অংশ। হু ইজ দ্য স্পিকার, কে এই বক্তা। টু হুম ইজ হি স্পিকিং, কার সঙ্গে তিনি কথা বলছিলেন। হু ইজ বিং রেফার্ড টু, কার কথা বলা হয়েছে। হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন, মেয়েটা কোথায় নেমে গেছিল। হোয়াট ওয়াজ দ্য আনসার অফ দ্য স্পিকার রিসিভড ইন দ্য কনটেক্সট টু হিজ কোয়েশ্চেন, এই যে প্রশ্নটা করেছিল যে ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, এই প্রশ্নের উত্তরে কি বলেছিল বক্তা, মানে যিনি উত্তরদাতা তিনি কি উত্তর দিয়েছিলেন এইটা তোমাদেরকে বলতে হবে। তোমরা যদি এই যে 6টা প্রশ্ন আমি এখানে বলেছি লাইন তোলা প্রশ্ন যদি দেখে যাও তাহলে দ্য আইজ হ্যাবিট থেকে আশা করছি তোমরা লাইন পাবে, লাইন তো অবশ্যই পাবে, কারণ দ্য আইজ হ্যাবিট একটু জটিল টার্ম, অনেকগুলো লাইন আছে, কিন্তু গল্পটা যদি মনে থাকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করতে পারবে। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল যে পিসটা তোমাদের দেওয়া আছে সেখানে সম্ভাব্য প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাড রিমেইন দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইন ইজ লেট 60s, আব্দুল কালামের বাবার লেট 60s অর্থাৎ 60 বছরের পরও কি রুটিন ছিল, দৈনন্দিন রুটিন কি ছিল। হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট ইমিউলেশন অফ হিজ ফাদার, তার বাবাকে অনুকরণ সম্পর্কে কালাম কি বলেছেন, এটা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ, পেজ 49 এ তোমরা এই লাইনটা পাবে, যেখানে কালাম তার বাবাকে বলছেন যে কেন তুমি তোমার কাছে যারা সাহায্যের জন্য আসে তাদেরকে এই কথাটা বলে দাও না।
হু সেজ দিস এন্ড টু হুম, কে কাকে বলেছিলেন। হোয়াট ইজ রেফার্ড টু বাই দ্য ওয়ার্ড দিস, দিস বলতে কোনটা, যে আমাদের ওই যে ব্যাপারটা যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, এই কথাটা তুমি কেন সকলকে জানিয়ে দাও না। হোয়াই ডু দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু, কেন লোকজন এই ব্যক্তির কাছে আসতেন যার কথা বলা হয়েছে, তুমি বলতে যাকে বলা হয়েছে তার কাছে লোকজন কেন আসতেন। এক্ষেত্রে তোমাদের ওই সন্ধ্যাবেলায় মস্কের বাইরে ইনভ্যালিডস এর কাছে মানে জল পড়ার ব্যাপারটা যেটা আছে সেটা তোমাদেরকে বলতে হবে। এছাড়া 3 নম্বর প্রশ্ন, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার উত্তর আমাকে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহে পরিপূর্ণ করে তুলেছিল। এটাও পেজ 49 তোমরা পেয়ে যাবে। এটার থেকে যে লাইন তোলা প্রশ্নগুলো হতে পারে সেগুলো হচ্ছে, হু ইজ দ্য স্পিকার, কে বক্তা, হুজ আনসার ইজ বিং রেফার্ড টু হিয়ার, কার উত্তরের কথা বলা হয়েছে, হোয়াট ওয়াজ দ্য আনসার। এই যে প্রশ্নটা মানে কি, হিজ আনসার, কোন আনসারের কথা এখানে বলা হয়েছে। চতুর্থ প্রশ্ন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এটা পেজ 48 তোমরা পাবে। হু ইজ দ্য স্পিকার, কে এই বক্তা, হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, কিভাবে ওই তিনি তার এলাকা বর্ণনা করেছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এই বর্ণনায় কিভাবে তুমি কমিউনাল হারমোনি অর্থাৎ সংহতির, জাতি সংহতির তুমি বর্ণনা পরিচয় পাও। 5 নম্বর প্রশ্ন, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, এই দুজন লোকের কথা। হুজ চাইল্ডহুড মেমোরিজ আর রেফার টু, কার ছোটবেলার স্মৃতির কথা বলা হয়েছে। হু ওয়ার দ্য টু মেন, ওই দুজন ব্যক্তিকে কে। হোয়াট ওয়ার দেয়ার টপিক অফ ডিসকাশন, তারা কি বিষয় নিয়ে আলোচনা করতেন। হোয়াট আনসার ডিড দ্য ন্যারেটর গেট রিগার্ডিং হিজ আনসার অন প্রেয়ার, এক্ষেত্রে হবে রিগার্ডিং হিজ কোশ্চেন অন প্রেয়ার, তিনি তার বাবাকে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে যে প্রশ্ন করেছিলেন তার উত্তরে তিনি কি জবাব পেয়েছিলেন, তার কি উত্তর তিনি পেয়েছিলেন। এছাড়া তোমরা গুরুত্বপূর্ণ কতগুলো লাইন আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আই নর্মালি এট উইথ মাই মাদার, এটা তোমরা অবশ্যই দেখে যাবে, এইটা থেকে প্রশ্ন থাকতেই পারে। আই নর্মালি এট উইথ মাই মাদারে ছোট ছোট করে কোশ্চেন, কার কথা বলা হয়েছে, কোথায় খেতেন, কি খেতেন, এই সমস্ত বিষয়গুলো এইটা থেকে থাকতেই পারে। ফলে তোমরা এই লাইনটা অবশ্যই দেখে যাবে, এই প্রশ্নগুলো তো অবশ্যই দেখবে, এছাড়া এই লাইনটাও তোমরা দেখে যেতে পারো 5টা, প্লাস ওই ধরে নাও আরেকটা আমি লাইন সাজেস্ট করছি, এগুলো তোমরা অবশ্যই যদি দেখে যাও তাহলে 3 স্ট্রং রুটস থেকে কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের সম্মুখীন হতে হবে না। এরপর 3 কোয়েশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা যে গল্পটা আছে সেখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, এটা পেজ 56 56 নম্বর পাতায় তোমরা এটা পাবে। এই লাইন তুলে থাকলে যে প্রশ্নগুলো থাকতে পারে দেখে নাও। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, কেন ওই দাড়িওয়ালা লোকটা রাজার শত্রুতে পরিণত হয়েছিলেন। হোয়াট ডিড হি রিজলভ টু ডু, সে কি করতে চেয়েছিল। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড দ্য জার প্রমিস হিম, কেন সে রাজার ক্ষমা প্রার্থনা করেছিল এবং রাজা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফরগিভ মি থাকলে এইভাবে এই প্রশ্নগুলো থাকতেই পারে। এছাড়া এই প্রশ্নটা একটা বিকল্প প্রশ্ন, হাউ ডিড দ্য জার উইন দ্য ফ্রেন্ডশিপ অফ হিজ এনিমি, কিভাবে রাজা তার শত্রুর বন্ধুত্ব জিতে নিয়েছিলেন। দ্বিতীয় প্রশ্ন আবার লাইন তোলা প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, পেজ 57 এক্ষেত্রে হারমিট রাজাকে শেষে একেবারে শেষে যে কথাটা বলেছে, আপনি তো আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। হু সেড দিস এন্ড টু হুম, কে বলেছে, কাকে বলেছে। হোয়াট ওয়াজ দ্য স্পিকারস এক্সপ্লানেশনস, ওই বক্তার ব্যাখ্যা কি, অর্থাৎ হারমিট কিভাবে রাজাকে বুঝিয়ে দিয়েছিলেন তার উত্তরগুলোকে। ডু ইউ এগ্রি, তুমি কি এর সাথে সম্মত হও। এগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, এটা তুমি তোমার নিজস্ব মত জানাতে পারো। এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প করা খুব সহজ হয়, কিন্তু অবশ্যই নির্দিষ্ট তথ্য নিয়ে। এই প্রশ্নটার বিকল্প প্রশ্ন, হোয়াট আনসার্স ডিড দ্য হারমিট গিভ টু দ্য জার্স কোয়েশ্চেন, রাজার প্রশ্নের উত্তরে হারমিট কি উত্তর দিয়েছিলেন, প্রশ্নের উত্তর হারমিট কিভাবে দিয়েছিলেন, ঠিক আছে, কি উত্তর দিয়েছিলেন, এটা তোমরা অবশ্যই দেখে যেতে পারো। তৃতীয় প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স দ্য জার ওয়ান্টেড টু গেট আনসারস অফ, যে 3টে প্রশ্নের উত্তর রাজা পেতে চেয়েছিলেন সেগুলো কি। হোয়াই ডিড হি নিড দ্য আনসার্স, কেন তার এই প্রশ্নের উত্তর দরকার ছিল। হোয়াই ওয়াজ হি নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার্স অফ দ্য লার্নেড ম্যান,
কেন ওই শিক্ষিত লোকেদের, জ্ঞানী লোকেদের উত্তরে তিনি সন্তুষ্ট ছিলেন না? হুম ডিড দ্য জার ফাইনালি ডিসাইড টু কনসাল্ট? রাজা শেষমেশ কার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলেন তার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য? এই যে আমি তোমাদেরকে 3টে প্রশ্ন দিলাম, 3 কোয়েশ্চেন্স থেকে 3টে কোয়েশ্চেনই দিয়েছি। তোমরা যদি ভালো করে দেখে যাও তাহলে 3 কোয়েশ্চেন্স থেকে আমার মতে এই প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। এখন থ্যাংক ইউ ম্যাম ল্যাংস্টন হিউজের লেখা যে ছোট গল্প, সেটা থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে দেখে নাও। প্রথম প্রশ্ন অবশ্যই লাইন তুলে প্রশ্ন, ইউ অট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। এটা পেজ 51-এ, তোমাদের পাঠ্য বইয়ের পেজ 51-এ তোমরা পেয়ে যাবে। এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, হু সেড দিস, টু হুম অ্যান্ড হোয়েন। একই সঙ্গে 3টে প্রশ্ন, কে বলেছিল এই কথা, কাকে বলেছিল, কখন বলেছিল। দ্বিতীয় প্রশ্ন, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন টু হিয়ার, স্পোকেন টু হিয়ার। কিভাবে যিনি স্পিকার অর্থাৎ বক্তা ওই ব্যক্তিকে কিভাবে পরিবর্তিত করেছিলেন, এটা থাকতে পারে। অথবা লাস্টের প্রশ্নটাই অন্য ভাষায় থাকতে পারে, ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেমড টু টিচ, গিভ রিজন। বক্তা যেটা দাবি করেছিলেন সেটা কি তিনি করতে পেরেছিলেন, তার সপক্ষে যুক্তি দাও। আর এটা কিন্তু একেবারে শেষে যে প্রশ্নটা, হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হিয়ার, তার প্রশ্ন। এছাড়া দ্বিতীয় প্রশ্ন, ন্যারেট দ্য ক্যারেক্টার অফ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। যদি চরিত্র বর্ণনা থাকে তাহলে অবশ্যই লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সের ক্যারেক্টারটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয়, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। যদিও টাইটেল, শর্ট স্টোরির টাইটেল সাধারণত এক্ষেত্রে থাকে না, কিন্তু যদি থাকে টেস্টের ব্যাপারে যদি থাকে একটু বড়, তাই বেশি করতেই হয়। কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম এই গল্পের, শর্ট স্টোরির এই ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। চতুর্থ প্রশ্ন, দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম। পেজ 53 তোমাদের পাঠ্য বইয়ের 53 নম্বর পাতায় তোমরা এই লাইনটা পাবে। অবশ্যই লাইন তুলে প্রশ্নের গুরুত্ব সবচাইতে বেশি, তাই এই লাইনগুলো দেখে যাবে। এবং সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন, হু ইজ দ্য বয়, এখানে কোন ছেলের কথা বলা হয়েছে। হুম ডিড হি ওয়ান্ট টু সে সামথিং আদার দেন থ্যাংক ইউ ম্যাম, কাকে সে থ্যাংক ইউ ম্যাম ছাড়া অন্য কথা বলতে চেয়েছিল। হোয়াট লেড হিম টু সাচ এ কন্ডিশন, কিভাবে সে এইরকম একটা কন্ডিশন পরিস্থিতির মধ্যে পৌঁছালো যে সে থ্যাংক ইউ ম্যাম ছাড়া আর অন্য কিছু বলতে চেয়েছিল। এই লাইনটা তুলে যদি প্রশ্ন থাকে তাহলে এই প্রশ্নগুলো থাকতেই পারে। এছাড়া এটারই একটা বিকল্প প্রশ্ন, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। একই প্রশ্ন কিন্তু অন্যরকম ভাবে, একদম একেবারে ডাইরেক্ট। এটা 6 নম্বর, এখানে ভাগ পার্ট প্রশ্ন নেই। আমি তোমাদেরকে আবার বলছি, পার্ট প্রশ্ন না থাকলে কিন্তু প্রশ্ন অ্যাটেম্প করতে চাইবে না। হ্যাঁ, জাস্টিফিকেশন অফ দ্য টাইটেলের ক্ষেত্রে অবশ্যই 6 পাওয়া যায়। এটা যদি তোমার ডাইরেক্ট জানা থাকে তাহলে অবশ্যই করবে। তো কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। এবং 5 নম্বর প্রশ্ন, ইউ গোনা টেক মি টু জেল, তুমি কি আমাকে জেলে দেবে। হু আস্কড দিস কোয়েশ্চেন এন্ড টু হুম, কে এই প্রশ্ন করেছিল এবং কাকে। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দ্য কোয়েশ্চেন, কখন বক্তা এই প্রশ্ন করেছিল। হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, এবং এই প্রশ্নের উত্তর কি ছিল। এই প্রশ্ন অর্থাৎ এই যে 5টা আমি প্রশ্ন বলেছি, বুঝতেই পারছো প্রোজ থেকে অর্থাৎ গদ্যাংশ থেকে একটা দুটো প্রশ্ন বললে হবে না। এই যে 5টা প্রশ্ন বলেছি এগুলো যদি তোমরা দেখে যাও তাহলে আমার মতে যারা থ্যাংক ইউ ম্যাম অ্যাটেম্প করতে চাও তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। প্রোজ অংশের পর এখন আমি দ্য প্রপোজাল এই নাটকটা থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো হতে পারে 2025 সালে উচ্চ মাধ্যমিকের জন্য সেগুলো আলোচনা করছি। এখন দেখে নাও প্রপোজাল থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা জানো প্রপোজালে 3টে প্রশ্ন থাকে, মোট একটা প্রশ্নের উত্তর করতে হয় এবং সেটার পূর্ণ মান হয় 6 নম্বরের, অর্থাৎ একটা 6 নম্বরের ব্রড কোশ্চেনের উত্তর করতে হয় প্রপোজাল থেকে। প্রপোজালের প্রথম প্রশ্ন সম্ভাব্য আমার মতে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, অর্থাৎ নাতালিয়ার চরিত্র বর্ণনা করতে হবে। এটা 3টে চরিত্র আছে, তার মধ্যে এবছর যেহেতু চুপুকবের চরিত্র পড়ে গেছে, নাতালিয়ার চরিত্রটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আরো প্রশ্ন হতে পারে যেগুলো, সেটা এখন দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, একটা লাইন তোলা প্রশ্ন, কারণ এখন খুব একটা এই টেন্ডেন্সি এসছে লাইন তুলে প্রশ্ন করা। তো দ্বিতীয় এই লাইন তুলে সম্ভাব্য প্রশ্ন হতেই পারে, এবং সেটা থেকে কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো দেখে নাও। হোয়াই ডিড লোমব থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, লোমব কেন
বিয়ে করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছে। কেন বিয়ে করতে চাইছে? অবশ্যই এটার ক্ষেত্রে থাকতেই পারে হু ইজ দ্য স্পিকার, ডাইরেক্ট লোমব না থেকে প্রথমে একটা প্রশ্ন থাকতে পারে হু ইজ দ্য স্পিকার, তারপর এটা থাকতে পারে হোয়াই ডিড হি থিঙ্ক অ্যাবাউট টেকিং এ ডিসিশন অ্যাবাউট গেটিং ম্যারিড, কেন সে বিয়ে করতে চাইছে, কেন সে বিবাহিত হতে চাইছে। হুম ডিড হি ওয়ান্ট টু ম্যারি, কাকে সে বিয়ে করতে চায়, অর্থাৎ লোমব কাকে বিয়ে করতে চায়। হোয়াই, কেন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তৃতীয় প্রশ্ন, ড্র এ পিকচার অফ দ্য সোসাইটি ইন দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল নাটকে সমাজের কি চিত্র তোমরা দেখতে পাও সেটা তোমাদের বর্ণনা করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া এই প্রশ্নটা একটা বিকল্প প্রশ্ন, এলুসিডেট দ্য থিম অফ দ্য প্রপোজাল, অর্থাৎ দ্য প্রপোজাল নাটকের যে থিম, অর্থাৎ মূল ভাব, বিয়ে ম্যারেজকে মক করা অর্থাৎ ব্যঙ্গ করা, সেই বিষয়টা দ্য থিম অফ দ্য প্রপোজাল। এটারই ওই প্রশ্নটাই অন্যরকম ভাষায় থাকতে পারে, সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য প্লে ইজ এ স্যাটায়ার অন ম্যারেজ এলুসিডেট, যে কথাটা বলছিলাম যে এটা কি বিবাহের উপরে একটা ব্যঙ্গ, সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই যে প্রশ্নগুলো আমি বললাম, এছাড়া আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমব। বুঝতেই পারছো তিনটে ক্যারেক্টারের মধ্যে যেহেতু একটা পড়ে গেছে, দুটোর মধ্যে একটা অবশ্যই আসবে। তো এই যে চারটে প্রশ্ন আমি বলেছি, তোমরা যদি এগুলো করে যেতে পারো, তাহলে লোমব দ্য প্রপোজাল থেকে অবশ্যই 6 নম্বরের প্রশ্ন, ব্রড কোশ্চেনটা তোমরা কমন পাবে। তার মধ্যে বলে রাখি, দুটো চরিত্র অবশ্যই করে যাবে, এর মধ্যে নাতালিয়ার চরিত্রটা এবছরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার উচ্চ মাধ্যমিকের যে সাজেশনটা, সেটাকে দুটো ভাগে ভাগ করেছি, পার্ট 1 পার্ট 2। এটা পার্ট 2 সাজেশন। যারা পার্ট 1 এর সাজেশনটাকে এখনো পর্যন্ত দেখোনি, তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে দেখে নেবে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো প্রয়োজন থাকে, তোমরা ব্যক্তিগতভাবে আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে আমি চেষ্টা করব তোমাদের যে কোনো ধরনের ইংরেজি সংক্রান্ত প্রশ্নের সমাধান করার জন্য। আর এই বছরে উচ্চ মাধ্যমিক যেহেতু শেষ, পুরনো সিলেবাসে আবার নতুন সিলেবাস শুরু হবে, তাই এবছরের প্রশ্নপত্র সহজ হবে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।